সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্ব 47 লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত কোহিনূর বেগমের দুই কাঁধ ধরে কাপা গলায় বলল, ও কেন আসবে না ফুপি? তুমি বলো ও কোথায় আছে, আমি গিয়ে ওকে নিজে নিয়ে আসব। তুমি জানো না আমি ওকে কোথায় কোথায় খুঁজেছি। প্লিজ ফুপি একবার বলো মন কোথায় আছে। কোহিনূর বেগম মুখ ঘুরিয়ে সরে যেতে যেতে বললেন, আমি এখানে মনরে নিয়ে কথা কইতে আই নাই, আর তুই মনের নাম এই মুহূর্ত থেকে তোর মাথা থেকে বাইর কইরা ফেলা। ফুপির এমন কঠিন গলায় রাহাত যেন ভেঙে পড়ে। হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, দু হাতে ফুপির পা জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলে, ফুপি ফুপি আমি তোমার পায়ে পড়ছি, তুমি শুধু একবার বলো মন কোথায়, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না ফুপি, আমার দম বন্ধ হয়ে আসে, প্লিজ প্লিজ বলো আমার মন পাখি কোথায়। কোহিনূর বেগম নিজেকে জোর করে শক্ত রাখলেন, গলায় কাঁপন থাকলেও মুখে তিক্ততা এনে বললেন, তোর বাপের এই অবস্থা আর তুই এইসব কথা কইতাছস রাহাত? এই মুহূর্তে মনের কথা কই আমার আর কষ্ট দিস না। আমার পা ছাড় রাহাত, আমার পা ছাড়। কিন্তু রাহাত তার কথায় কান্না দিয়ে আরও শক্ত করে তার পা জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলল, তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না? আমি জানি ওর সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমি এর জন্য মনের পাথরে ক্ষমা চাইব। শুধু একবার বলো চোখায় আছে, প্লিজ ফুপি একবার বলো। রিফাত সবে মাত্রই বাইরে থেকে কিছু মেডিসিন নিয়ে আসলো। রাহাত আর কোহিনূর বেগমকে দেখে ওর চোখ স্থির হয়ে যায়। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা, ফুপির পা জড়িয়ে ধরা, ভাঙা কণ্ঠে কাঁদতে থাকা ভাইটাকে দেখে রিফাতের বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই প্রথম, আজ পর্যন্ত কখনো এমনভাবে রাহাতকে ভেঙে পড়তে দেখেনি রিফাত। ওর চোখে পানি জমে, ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু কিছু বলার শক্তি পায় না। আস্তে আস্তে সামনে এগিয়ে এসে রাহাতের পাশে হাঁটু ভর করে বসে। ভাইয়া, এভাবে তোমাকে মানায় না, একদমই না। তুমি তো সাহসের এক অন্য নাম, তুমি একাই 100। এই অল্পতেই তুমি এভাবে ভেঙে পড়বে ভাবতেও পারি না আমি। রিফাতের চোখে জল টলমল করছে, কিন্তু কণ্ঠে ছিল ধীরতা। ছোট ভাই হয়েও আজ যেন সে বড় হয়ে গেছে। ভাইয়ের মুখে এমন কথা শুনে রাহাত নিজের আবেগ আর ধরে রাখতে পারল না। গলা কেঁপে উঠল, বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন এক ঢেউ হয়ে ছুটে এলো। চোখের কোণে জমে থাকা পানি দ্রুত মুছে নিল। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালো সে। তারপর ধীরে ধীরে ফুপির দিকে ফিরে চাইল। চোখে ভরপুর যন্ত্রণা, ভালোবাসা আর এক রাশ নির্ভরতা নিয়ে বলল, তোমরা যতই চেষ্টা করো, যতই ওকে আমার থেকে লুকিয়ে রাখো, আমি ঠিক মনকে খুঁজে বের করব। কোহিনূর বেগম এখন বুঝতেছি তুই মনকে নিয়ে সবসময় এতটা ব্যাকুল হস কেন। রাহাত, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি মনকে ভালোবাসি, আর আমার থেকে আমার ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না। আর আমি এটাও জানি যে মন তোমার কেউ হয় না। ওর আসল পরিচয় আমি অনেক আগেই জেনে গেছি, মাই ডিয়ার ফুপি। রাহাতের মুখে এমন কথা শুনে কোহিনূর বেগম চমকে উঠলেন। কয়েক সেকেন্ডের জন্য তার মুখে কোনো শব্দ এলো না। চোখের পাতা কাঁপছে, বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার মনে ভয় ঢুকে গেল। তাহলে কি রাহাত সব জানে, মনের আসল পরিচয়ও? যদি সত্যিই জেনে থাকে তাহলে তো এইটাও জানার কথা মন এখন কোথায় আছে। কিন্তু না, রাহাতের চোখ দেখে মনে হলো সে এখনও নিশ্চিত না। হয়তো শুধু নিজের আবেগে এসব বলছে, হয়তো কিছু আন্দাজ করেছে, তবে প্রমাণ পায়নি। মাথার ভেতর চিন্তার ঢেউ উঠে গেল কোহিনূর বেগমের। হাসপাতালের কেবিন থেকে হোঁচট খেতে খেতে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন শাহিদা বেগম। করিডোরে দাঁড়িয়ে থাকা কোহিনূর বেগমকে দেখেই তিনি ভেঙে পড়লেন কান্না। আফা আফা, আমারে কি সর্বনাশ হইল, আপনার বাইরের অবস্থা ভালো না, আল্লাহ তুমি আগে আমারে নিয়ে যাও। কোহিনূর বেগম কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন, গলা নরম করলেন। কোহিনূর, এমন কথা কইবা না রাহাতের মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আল্লাহর পরীক্ষা, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। শাহিদা বেগম চোখ মুছতে মুছতে কান্নার গলায় বললেন, আফা মন কই, ওরে তো দেখতে পাই না।
এই প্রশ্ন শুনে কোহিনূর বেগমের মুখ শক্ত হয়ে উঠল। কিছুক্ষণের নীরবতার পর বললেন, যে জায়গায় আমার নাতনির সম্মান নাই সেখানে আমি ওরে কেমনে রাখি, কেমনে নিয়ে আসি রাহাতের মা, তুই ক। কথার মাঝপথে থেমে গেলেন তিনি, আর শাহিদা বেগম চুপ করে রইলেন, যেন তার কাছে কোনো জবাব নেই। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রিফাত উত্তেজনায় ফুপির দিকে ঘুরে দাঁড়ালো। রাহাত তখন ফোনে কথা বলায় কিছুই শুনতে পাচ্ছিল না। রিফাত, ফুপি তুমি কি ভাবো আমরা মনকে অসম্মান করেছি? যে ঘটনাটার কারণে তুমি মনকে নিয়ে চলে গেলে সেটার জন্য আমরা সবাই ক্ষমা চেয়েছি। তো এইটা সব ইচ্ছা করে করানো হয়েছে ফুপি, তুমি ভুল বুঝছো আমাদের, আর সেই ভুল বোঝাবুঝির মাসুল দিচ্ছে ভাইয়া আর মুন। প্লিজ একবার বলো মুন কোথায় আছে, ভাইয়াকে একবার দেখো সে কেমন হয়ে গেছে। কোহিনূর বেগম চুপ করে রইলেন। রাহাতের মুখের দিকে তাকাতেই তার যেন বুক ফেটে কান্না আসলো। কি ছেলে আর কি হয়ে গেছে! এই মুহূর্তে তার করার মতো কিছুই নেই। কোহিনূর বেগম দূর থেকে দাঁড়িয়ে তার ভাই জাহাঙ্গীর মিয়াকে দেখেই চলে যেতে নিলেন, কিন্তু তাকে আর যেতে দেওয়া হলো না। জিহাদ এসে কোহিনূর বেগমকে আটকে দিলেন। কেটে গেল 5টি দিন। জাহাঙ্গীর মিয়া এখন মোটামুটি সুস্থ। তার অসুস্থতার খবরে একে একে বাড়িতে সবাই এসে জড়ো হয়েছে, যেন এক নিঃশ্বাসে সবাই ফিরে এসেছে নিজের শেকড়ে। বাড়িটা আবারও ভরে উঠেছে পরিচিত কোলাহলে, পরিচিত মুখের হাসিতে। রান্নাঘর থেকে শুরু করে উঠান সবখানে যেন জীবনের শব্দ ফিরেছে। তবে এ চেনা আনন্দের ভিড়েও রাহাতের মনটা যেন আলাদা। বাইরের হাসির ভিড়ে সে ঠিক মানিয়ে নিতে পারছে না নিজেকে। তার চোখের পেছনে লুকিয়ে আছে অজস্র না বলা কথা, তার মুখের হাসির আড়ালে ঢেকে আছে এক গভীর বিষাদের কুয়াশা। জীবনের প্রিয়তম মানুষটাকে হারানোর শূন্যতা যে কোনো উৎসবে রং ছড়াতে পারে না। সেই অভিজ্ঞতা রাহাত আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মনে হচ্ছে চারপাশের আলো তার জন্য নয়, তার পৃথিবী যেন এখনো অন্ধকারে ঢাকা। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ এক ভিন্ন রকমের ব্যস্ততা। বাড়ির এক একটা কোণা যেন নতুন করে জেগে উঠেছে। সবার মুখে এক রাশ বাস্তবতা আর উত্তেজনার ছাপ। মনে হচ্ছে যেন এই বাড়িতে আজ কোনো উৎসব, কারো বিয়ের আয়োজন হচ্ছে। কিন্তু মন কিছুই জানে না, তার কাছে সবই অজানা। তার নির্জন ঘরটাও যেন আজ ব্যতিক্রম। আকাশের নরম আলোয় আলতো করে ভেসে আসছে সিঁড়ির নিচ থেকে বাজনার শব্দ, মানুষের হাসি আর ফুলের গন্ধ। সন্ধ্যাবেলায় চুপচাপ ঘর থেকে বেরিয়ে মন নেমে আসে সিঁড়ি বেয়ে। প্রতিটি ধাপ যেন তাকে আরও কাছাকাছি নিয়ে যায় অজানা এক সত্যের দিকে। সিঁড়ির নিচে চোখ পড়তেই সে অবাক হয়ে যায়। বাড়ি যেন কোনো বিয়ের বাড়িতে পরিণত হয়েছে। ঝকঝকে আলো, দেয়াল জুড়ে রঙিন ফুলের মালা, আর লোকজনের হাসি কোলাহল, সব মিলিয়ে যেন এক রূপকথার আবহ। মনের ঠোঁটে মৃদু এক জিজ্ঞাসু হাসে। সে এগিয়ে এসে দাঁড়ায় মেহেরাবের সামনে। মেহেরাব তখন ড্রয়িং রুমে বসে নানা হিসাব নিকাশে ব্যস্ত। কোথায় কত খরচ হবে, কটা গরু লাগবে, কত কেজি মিষ্টি আনতে হবে, কারা কারা দাওয়াত পাবে, সব কিছু একে একে লিখে যাচ্ছে সে, যেন কিছুতেই কোনো ঘাটতি না পড়ে। মন জিজ্ঞাসা করলো না কিছু, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল মেহেরাবের মুখের দিকে। মেহেরাব হঠাৎ চোখ তুলে তাকিয়ে মনকে দেখে একটু হাসলেন। কি হলো, আমার চাঁদ পাখির মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? সব ঠিক তো? কিছু বলবি বোন? মন ধীরে মাথা নাড়িয়ে একবার হ্যাঁ আবার না করে, কিছু যেন বলতে চায়, আবার থেমেও যায়। মেহেরাব আর চুপ থাকতে না পেরে স্নেহভরা কণ্ঠে বলল, কি বলবি বল না, এত ভাবনার কি আছে? তোর ভাইয়া এখনো তোর মনের কথা বুঝে পাগলি। তখনই মন কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে, এত সাজগোজ, এত আয়োজন, বাড়িতে এত লোকজন, ভাইয়া এসব কিসের জন্য? মেহেরাব হালকা হেসে বলে, ও আমি তো তোকে বলতেই ভুলে গেছি, এসব হচ্ছে তোর কথাটা শেষ হতে পারে না। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। একটা দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে মেহেরাব ফোনটা কানে নিয়ে চলে যায় অন্য ঘরের দিকে। মন তখন ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, নির্বাক, হতবুদ্ধি, যেন তার পায়ের নিচের জমি একটু কেঁপে উঠেছে। মন মনে মনে বলতে থাকে, ভাইয়া কি আমার বিয়ে নিয়ে কিছু বলতে চাইল? না,
এটা হতেই পারে না। কিন্তু যদি তাই হয়, না, ভাইয়াকে আমার সব খুলে বলতে হবে, একটুও লুকানো চলবে না। মন একটু দৌড়ে মেহেরাবের দিকে এগোতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ টেনে ধরে তার হাত। চমকে ফিরে তাকাতেই দেখে মারিয়া, ওর ফুফাতো বোন মারিয়া। মারিয়া ভাঙা ভাঙা হাসি হেসে বলে ওঠে, কিরে, কোথায় যাচ্ছিস? আমাদের বিয়ের কোণে দেখি টই টই করে বাড়ির এই মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছে। মারিয়ার কথাটা যেন বজ্রঘাতের মতো এসে পড়ে মনের মাথায়। চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায় ওর, ঠোঁট কাঁপতে থাকে। মন কাপা গলায় বলে, বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? তুই কি বলছিস মারিয়া? আমি কিছুই বুঝতে পারছি না। মারিয়া এবার একটু নাটকীয় ভঙ্গিতে মনের মাথায় আলতো করে একটা চড় দিয়ে বলে, আল্লাহ, মাইয়া বিয়ের কথা শুনে এমন করে কেউ প্রশ্ন করে? একটু থাম, একটু নিঃশ্বাস নিতে দে আমাকে, আমি তো গলা দিয়ে দমই টানতে পারতাছি না। মারিয়ার চোখ মুখে মজা, কিন্তু মনের চোখ মুখে আতঙ্ক আর কনফিউশন। সে হঠাৎ চুপ হয়ে যায়। মেহেরাবের মুখের অসমাপ্ত কথা, বাড়ির সাজসজ্জা, আর এখন মারিয়ার কথাগুলো মিলিয়ে যেন এক বিশাল দাদার মধ্যে আটকে যায় মন। মনে মনে বলে ওঠে, না, এটা হতে পারে না। আমার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু আমাকে কিছু জানানো হয়নি। কেন? এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।